মদ্যপান ও ধূমপান আপনার শরীরের জন্য ভালো নয়, এতে ক্যান্সার হয়। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। নমস্কার, গপ্প বৈঠকের পক্ষ থেকে আমি শুভ এবং আমি শ্রী। গপ্প বৈঠকের সকল বাসিন্দা এবং পর্যটকদের জানাই স্বাগত। হেমেন্দ্র কুমার রায় তার অসামান্য ভৌতিক রচনার পাশাপাশি লিখেছেন জয়ন্ত মানিক, বিমল কুমারের মতো রহস্য গল্প। তাঁর জন্ম 1888 সালের 2রা সেপ্টেম্বর ও মৃত্যু 1963 সালের 18 এপ্রিল। তার লেখা একটি ছোট গল্প রুদ্র নারায়ণের বাগানবাড়ি নিয়ে আড্ডা হবে আজকের বৈঠকে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করুন। সন্তোষের ভূমিকায় থাকছে প্রতিম এবং গল্পের কথক ও সূত্রধার আমি শুভ। শুরু হচ্ছে রুদ্র নারায়ণের বাগানবাড়ি। সময়ে সময়ে নাকি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে। আমারও একদিন ওই দশা হয়েছিল। মাছ ধরতে গিয়ে ডাঙায় টেনে তুলেছিলাম। না, থাক, ঘটনাটা গোড়া থেকে বলাই ভালো। আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো। মাছ পেলে তো কথাই নেই, কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ ম্লান হয় না। সারা বেলা মেঘ মেদুর আকাশের তলায় নীল সরোবরের পাশে গাছের সবুজে সবুজে আলো ছায়ার ঝিলমিল দেখতে দেখতে বাতাসের গান শুনতে আমার বড় মিষ্টি লাগে। তাই কোথাও কোনো পুকুরের খবর পেলেই ছিপ কাঁধে করে ছুটি। সন্তোষ খবর দিল তাদের দেশে এক পুকুর আছে যার জলে 50 বছরের মধ্যে ছিপ পড়েনি এবং মাছ আছে হাজার হাজার। আমি বললাম, এমন আশ্চর্য পুকুরের কথা তো কখনো শুনিনি। পুকুরের অধিকারী গোঁড়া বৈষ্ণব বুঝি? ঠিক উল্টো, তারা গোড়া শাক্ত। তবে ছিপের এমন অপমান কেন? মুর্শিদাবাদের সাগর দিঘির নাম শুনেছ তো? রাজা মহিপালের সাগর দিঘি? হ্যাঁ, 1 মাইল ব্যাপী বিরাট সেই দিঘি। তার বয়স শত শত বৎসর। তাতে মাছ আছে হয়তো লক্ষ লক্ষ, কিন্তু স্থানীয় লোকেরা ভয়ে সেখানে মাছ ধরে না, এমনকি তার জল পর্যন্ত ব্যবহার করতে চায় না। অথচ কি যে সেই ভয়, কেউ তা জানে না। বিভীষিকা যেখানে অজ্ঞাত, মানুষের আতঙ্ক সেইখানেই হয় বেশি। তোমাদের দেশের পুকুরটাও ওই জাতীয় নাকি? সন্তোষ সোজাসুজি জবাব না দিয়ে বলল, আমাদের গ্রামের বর্তমান জমিদারের পিতামহের নাম ছিল রাজা রুদ্র নারায়ণ। লোকের বসতি থেকে অনেক দূরে তাঁর একখানি বাগান বাড়ি ছিল। তিনি প্রায় সেখানে বাস করতেন। 50 বছর আগে সেই বাগান বাড়ির একটি ঘরে হঠাৎ একদিন তার মুন্ডহীন মৃতদেহ পাওয়া যায়। আসল ব্যাপারটা প্রকাশ পায়নি, তবে কেউ যে তাকে খুন করে মুন্ডু কেটে নিয়ে পালিয়েছিল, এতদিন পরেও এইটুকু আমরা অনুমান করতে পারি। সন্তোষ এই পর্যন্ত বলে থামল। আমি মনে মনে ভাবতে লাগলাম, রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে পুকুরের রুই কাতলার সম্পর্ক কি? সন্তোষ আবার মুখ খুলল, বলল, সেই সময় থেকেই ও বাগানে আর কেউ বাসও করে না, আর পুকুরে কেউ মাছও ধরে না। তবে বাগান সংলগ্ন 2 মন্দিরে জমিদারের ঠাকুর আছেন। আজও তাদের পূজা হয়, আর সেই জন্যেই বাগান, পুকুর আর বাড়িখানি সংস্কারের অভাবে নষ্ট হয়ে যায়নি। কিন্তু মন্দিরের পূজারীও সন্ধ্যা পুজোর পর সেখানে আর থাকেন না, তাড়াতাড়ি গ্রামে ফেরে, অর্থাৎ পালিয়ে আসেন। সে কি, ওখানে অপদেবতার ভয়টাই আছে নাকি? তাও ঠিক জানি না। এ বিষয় নিয়ে আলোচনা করতে জমিদারের নিষেধ আছে।
গ্রামের লোক নানান রকম কানাঘুষো করে বটে, আমি সেসবে কানও পাতি না, বিশ্বাসও করি না। তবে শুনেছি সেখানে এমন কোনো মূর্তিমান আতঙ্ক আছে যার নাম মুখেও উচ্চারণ করা উচিত নয়। যত সব বাজে কথা। আর এই সব কথা নিয়েই পল্লীগ্রামের আড্ডাগুলি ভর সন্ধেবেলায় রীতিমতো জমে ওঠে। ভূত, পেতনি, দৈত্য, দানব, রূপকথার নায়ক নায়িকা। আরে বাবা, ভূত পেতনি বেঁচেছিল মানধাতার যুগে, একেলে মানুষ মরবার পর আর বাঁচবার সুযোগ পায় না। আমারও ওই মত। মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায়, আত্মা যদি আবার সেই দেহ ধারণ করতে পারত, তাহলে এই প্রাচীনা পৃথিবীতে ভূত প্রেতনির দল এত ভারী হয়ে উঠত যে মানুষদের আর মাটিতে পা ফেলার ঠাঁই থাকতো না। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, রুদ্রনারায়ণের বাগান বাড়িতে মাছ ধরাও নিষেধ নাকি? আরে না না, এখন যিনি জমিদার তিনি আমার বন্ধু, তার কাছ থেকে অনায়াসেই অনুমতি আনতে পারি। ইচ্ছে থাকলে গ্রামের আরও অনেকেই মাছ ধরার অনুমতি নিতে পারত, কিন্তু সেই ইচ্ছে কারণ নেই। সকলেরই বিশ্বাস ও বাগানের পুকুরে মাছ ধরতে যাওয়া নিরাপদ নয়। আচ্ছা, ঠিক হ্যাঁ। সন্তোষ, তুমি তোমার জমিদার বন্ধুর কাছ থেকে ছাড়পত্র জোগাড় করো। আমি খালি ওখানে মাছই ধরব না, দিন তিনেক ওই বাগান বাড়িতে নির্জন বাসও করে আসব। নির্জন বাস কেন? প্রথমত আমি তোমাদের গ্রামের কুসংস্কার ভেঙে দিতে চাই। দ্বিতীয়ত রহস্যময় বাড়ি, ভৌতিক আবহ এসব আমি ভালোবাসি। আর তৃতীয়ত শহুরে জনতার তর্জন গর্জন ভারী একঘেয়ে হয়ে উঠেছে। বিজন স্তব্ধতার ভেতরে মনকে খানিকটা ছুটি দেবার স্বাদ হচ্ছে। বহুত আচ্ছা, তাহলে আমিও তোমার সঙ্গী হতে চাই। রাজা রুদ্রনারায়ণ নিশ্চয়ই কবিদের মতো নির্জনতা প্রিয় ছিলেন। সাধারণ ধনীরা এমন জায়গায় বাগান বাড়ি তৈরি করেন না। বাগানের কোনো দিকে 5 মাইলের মধ্যে লোকালয় নেই। চারিধারে ধু ধু করছে মাঠ আর জলাভূমি। কিন্তু বাগানখানি যে চমৎকার ছিল, বহুকাল পরে আজও তা বোঝা যায়। পুকুরের জলও এখনো পরিষ্কার আছে। তার কারণ শুনলাম মন্দিরবাসী 2 পাষাণ দেবতার দয়া। পুকুরের জল তাদের নিত্য পূজার কাজে লাগে, তাই নিয়মিতভাবে তার পঙ্কোদ্ধার হয়। বাড়িখানিও শুনলাম রুদ্রনারায়ণের যুগে যেমন ছিল প্রায় সেইভাবেই আছে। বর্তমান জমিদার তার পিতামহের প্রিয় আমোদ ভবনটিকে একেবারে হতশ্রী হতে দেননি। মাঝে মাঝে তার ভেতরে বাহিরে যে মার্জনা কার্য হয়েছে এটাও আন্দাজ করতে পারলাম। মানুষ হচ্ছে গৃহের আত্মা। পরিত্যক্ত বাড়ি দেখলেই আমার মনে হয় আত্মাহীন। এ বাড়িখানাকে তেমন বোধ হলো না। মনে হলো এখনো তার প্রত্যেকটি ইঁট প্রাণের হিল্লোলে জীবন্ত, যেন এখনো তার ঘরে ঘরে বাজছে নীরব চরণধ্বনি। আচ্ছা সন্তোষ, এ বাড়িতে ভূতুড়ে কোনো লক্ষণই নেই। দোতলার ওই কোণের ঘরটির দক্ষিণ খোলা, ওই ঘরেই আমরা আশ্রয় নেব, কি বলো? অসম্ভব। ওই ঘরেই রাজা রুদ্রনারায়ণের মুন্ডহীন দেহ পাওয়া গিয়েছিল। ও ঘর তালাবন্ধ, কারোর প্রবেশ অধিকার নেই। বেশ, তাহলে ওর পাশের ঘর, ওখানা পেলেও দুঃখিত হব না। বাগানের পাশের মন্দিরে উঠেছে সন্ধ্যারতির শঙ্খধ্বনি। তারপরেই এক মুহূর্তের ভেতরে যেন ঘুমিয়ে পড়ল চতুর্দিক। দূরের মাঠ থেকে কোনো গৃহস্বামী গাভীর হাম্বাধ্বনি বা কৃষক কি রাখালের একটা কণ্ঠস্বর পর্যন্ত শোনা গেল না। এ জায়গাটা যেন মানুষের পৃথিবীর বাইরে। নির্জনতাকে কোনোদিন এমন স্পষ্টভাবে অনুভব করবার সুযোগ পাইনি।
স্তব্ধতাকেও মানুষ চোখে দেখলাম ফ্রেমে আঁটা ছবির মতো। মাঝখানে রয়েছে যেন মৌনতার রেখা লেখা, আর তারই চারিদিক ঘিরে শব্দময় অদৃশ্য ফ্রেমের মতো পাখিদের সন্ধ্যা কাকলি, গাছের পাতার মর্মর শব্দ, বাতাসের দীর্ঘশ্বাস, ঝিল্লিদের ঐকতান। সুন্দর। গাড়ি বারান্দার ওপরে একলা দাঁড়িয়ে আছি। সন্তোষ গিয়েছে রাতে শোয়ার বন্দোবস্ত করতে। এমন সময় মন্দিরের ভেতর থেকে 3 জন লোক বেরিয়ে এলো। একজনকে দেখেই বুঝলাম পূজারী। তারা হন হন করে চলে যাচ্ছিল। হঠাৎ আমাকে দেখেই গাড়ি বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল। তাদের চোখ মুখ বিস্ময়চকিত। তাদের মনের ভাব বুঝে মৃদু হেসে বললাম, মশাইরা অবাক হয়ে কি দেখছেন? আপনি কে? জমিদার বাবুর অতিথি। পূজারী 2 চোখ বিস্ফারিত করে ত্রস্ত স্বরে বলল, অতিথি এই বাড়িতে? হ্যাঁ, সেই রকমই তো মনে হচ্ছে। পূজারী আর কিছু বলল না। তারা 3 জনেই একবার নিজেদের মধ্যে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে দ্রুত পায়ে বাগানের সীমানা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল। লোকগুলোর সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে হয়তো মনে মনে খানিকক্ষণ নাড়াচাড়া করতাম, কিন্তু সে সময় আর পেলাম না। কারণ সুদূরের একটা তালবনের মাথার ওপর আকাশ তখন পরিয়ে দিচ্ছিল চাঁদের মণিমুকুট। সে গৌরবময় দৃশ্য আমাকে একেবারে অভিভূত করে দিল। গ্রামের কোনো চাকর বা পাচক আমাদের সঙ্গে এখানে রাত্রিবাস করতে রাজি হয়নি। কাজেই সন্তোষ নিজেই নিজের হাতে রান্নার আয়োজন করল। এদিকে আমার বিদ্যা প্রথম ভাগ পর্যন্তও পৌঁছয় না। আমি চেষ্টা করলে কেবল একটি জিনিস ভালো রাঁধতে পারি, ভাত। তবে হাঁড়ি নামিয়ে ফ্যান গালতে পারি না। আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিলাম সেখানে ছিল একখানা সেকেলে পালঙ্ক, 2খানা কাঠের কেদারা, 2খানা টুল, দেয়ালে টাঙানো 2খানা মস্ত মস্ত আরশি, একটা দেরাজওয়ালা আলনা ও কারুকার্য করা প্রকাণ্ড আলমারি। প্রত্যেক আসবাবই ময়লা ও জীর্ণ। দেওয়ালে খান কয়েক পৌরাণিক ছবি ঝোলানো রয়েছে। সবগুলোই সেকালের বিখ্যাত চোর বাগান আর্ট স্টুডিওর লিথোগ্রাফ। এই শোনো, চেয়ারের ওপর বসে বসে সন্তোষের সঙ্গে আগামীকালের মৎস্য শিকার নিয়ে কথাবার্তা হচ্ছিল। মাছের চারা নিয়ে এখানে কোনো চিন্তা করার ব্যাপার নেই। জলে মাছেদের অবিরাম লাফালাফি দেখেই বুঝেছি এ পুষ্করিণী হচ্ছে ছিপধারীদের স্বপ্ন স্বর্গ। বড়শির সঙ্গে সাংঘাতিক পরিচয় হয়েছে এখানে এমন ঘাগি মাছের অভাব। ফেলো টোপ, তোলো মাছ। কালকের ব্যাপার যে এই হবে এ সম্বন্ধে আমার একটুও সন্দেহ নেই। সাথে কিছু খাবার দাবার নিতে হবে, না হলে মনের আনন্দে এমনই সব আলোচনা চলছে। ঠিক আছে। এমন সময়ে নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে সন্তোষ বলে উঠল, সে কি, রাত 12:30 বেজে 2 মিনিট? ওমা, তাই নাকি? তাহলে নিদ্রা দেবীর আরাধনা করবার আগে আর একবার আকাশের চাঁদ মুখ দেখে আসি। ওঠবার উপক্রম করছি, হঠাৎ পাশের ঘরে হলো একটা অভাবিত শব্দ। মেঝের ওপর দিয়ে হুড় হুড় করে কে যেন একখানা ভারী চেয়ার টেনে ও ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত নিয়ে গেল। ও ঘর মানে রাজা রুদ্রনারায়ণের তালাবন্ধ ঘর, যার মধ্যে কারোর ঢোকার হুকুম নেই। সন্তোষ এক লাফে দাঁড়িয়ে উঠল। তুমি বললে এ বাড়িতে আর কেউ থাকে না, তবে ও ঘরে অমন সশব্দে চেয়ার টানল কে? হতভম্ব সন্তোষ কোনো জবাব দেবার আগেই বাইরে কোথায় দড়াম করে একটা দরজা খোলার আওয়াজ হলো। আধ মিনিট পরেই শোনা গেল সিঁড়ির ওপর দিয়ে কে যেন দুমদুম করে অত্যন্ত ভারী পা ফেলে নিচের দিকে নেমে যাচ্ছে। শব্দ খুব উচ্চ ও পাগুলো ভারী বটে,
কিন্তু মনে হলো যে নেমে গেল সে মাতাল আর অন্ধ। কারণ আওয়াজ শুনলেই বোঝা যায় সে পা ফেলছে দ্বিধা ভরে ও বিশৃঙ্খলভাবে। খালি বাড়ি পেয়ে নিশ্চয়ই এখানে কোনো বদমাইশ এসে বাসা বেঁধেছে। চলো চলো দেখে আসি। এরপরে সমস্ত ঘটনা ঘটল ঠিক বায়োস্কোপের ছবির মতোই দ্রুত। ঘরের কোণ থেকে আমার মোটা লাঠিগাছা তুলে নিয়ে সন্তোষের সঙ্গে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। নিচে নেমে গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা, অথচ এ দরজা আমি আজ নিজের হাতেই বন্ধ করে তবে উপরে এসেছি। কিন্তু বাগানে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই। কাছাকাছি এমন কোনো ঝোপঝাড়ও দেখলাম না যার ভেতরে বা আড়ালে কেউ লুকিয়ে থাকতে পারে। পূর্ণিমার চাঁদের আলোয় চারিদিক ধপধপ করছে। ঘাস বিছানায় একটা পাখি বা বেড়াল পর্যন্ত থাকলেও নজর এড়াতে পারবে না। তবে বাড়ির ওপর থেকে এই মাত্র যে সশব্দে নেমে এসেছে, এর মধ্যে সে কোথায় গিয়ে গা ঢাকা দিল? সবিস্ময়ে এদিক ওদিক চাইতে চাইতে নজর পড়ল পুকুরের দিকে। জীর্ণ ঘাট থেকে হাত কয়েক তফাতে জলের ওপরে দেখলাম একটা অস্বাভাবিক চাঞ্চল্য। জল যেন ছটফট করে চারিধারে ছুঁড়ে ফেলছে ছিন্ন ভিন্ন চাঁদের কিরণ। কোনো মস্ত মাছও ঘাই মেরে জল অমন তোলপাড় করে তুলতে পারে না। পুকুরের বুকে ক্রমেই বৃহত্তর হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে জ্যোৎস্নামাখা জলচক্রের পর জলচক্র। সন্তোষও দেখতে পেল। দুজনেই ছুটে ভাঙা ঘাটের ওপরে গিয়ে দাঁড়ালাম। প্রথমটা আর কিছুই দেখতে পেলাম না। তারপর আচম্বিতে ভেসে উঠল মানুষের দুখানা হাত, যেন কোনো জলমগ্ন লোক তলিয়ে যাবার আগে অসহায়ভাবে দুই হাত ওপরে তুলে প্রাণ বাঁচাবার ব্যর্থ চেষ্টা করছে। দ্রুত পায়ে ঘাট দিয়ে নেমে গেলাম জলের ভেতরে। ক্রমে আমার বুকের ওপরে জল উঠল। আমি সাঁতার জানি না, আমার পক্ষে এর বেশি এগিয়ে যাওয়া অসম্ভব। ব্যাকুল হাত দুখানা তখনও জেগে আছে জলের ওপরে, যেন তারা কোনো অবলম্বন খুঁজছে। হাত দুখানা হঠাৎ অদৃশ্য হল। ভাবলাম লোকটা বোধহয় একেবারেই তলিয়ে গেল। কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি হাত দুখানা একেবারে আমার কাছে এসে ভেসে উঠেছে। দুই হাতের দুই মুঠো একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে, যেন তারা আর কিছু না পেয়ে শূন্যতাকেই ধরবার চেষ্টা করছে। আমার হাতে ছিল লাঠি। তাড়াতাড়ি লাঠিখানা এগিয়ে দিলাম এবং সঙ্গে সঙ্গে অনুভব করলাম আমার লাঠি ধরে জলের ভেতর থেকে কে যেন সজোরে টান মারছে, প্রচণ্ড টান। সে বিষম টান আমি সামলাতে পারলাম না। আরও খানিকটা এগিয়ে গেলাম এবং জল উঠল আমার প্রায় গলার ওপরে। নিজের প্রাণ বাঁচাবার জন্য হাতের লাঠি ত্যাগ করবার উপক্রম করছি, এমন সময়ে পেছন থেকে সন্তোষ এসে আমাকে দুই হাতে প্রাণপণে জড়িয়ে ধরল। তারপর আমাকে যত জোরে পারে টানতে টানতে সিঁড়ির ওপর দিয়ে নিয়ে চলল এবং সঙ্গে সঙ্গে আমার লাঠির অন্য প্রান্ত ধরে জল থেকে ঘাটের ওপর টলতে টলতে এসে উঠল আর এক মনুষ্য মূর্তি। নিরাপদ স্থানে উঠে হাঁপাতে হাঁপাতে আমি বললাম, সন্তোষ, ভয় নেই, আমার কিছু হয়নি। কিন্তু ওই লোকটিকে দেখো, ওর অবস্থা বোধহয় শোচনীয়। মূর্তিটা তখন ঘাটের ওপর ধাপে এসে লম্বা হয়ে শুয়েছিল। সন্তোষ এগিয়ে এসে তার ওপরে হুমড়ি খেয়ে পড়ল এবং পর মুহূর্তেই বিকট এক চিৎকার করে সেখান থেকে এক ছুটে পালিয়ে গেল।
সেরকম প্রচন্ড চিৎকার জীবনে আমি কখনো শুনিনি। আমার সর্বাঙ্গ হয়ে উঠল রোমাঞ্চিত। বিদ্যুৎ আহতের মতন আমি উঠে বসলাম এবং তারপরেই স্তম্ভিত চোখে দেখলাম ঘাটের ওপর শায়িত এক আড়ষ্ট নিশ্চেষ্ট দেহ। তার হাত আছে, পা আছে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, কিন্তু কাঁধের ওপর নেই কেবল তার মুন্ডু। সে হচ্ছে কবন্ধ। এতক্ষণ শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি ছোট গল্প রুদ্রনারায়ণের বাগান বাড়ি। আপনাদের মূল্যবান মতামত ও গল্পের সাজেশন নিচে কমেন্ট বক্সে জানান। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের শুক্রবার নতুন বৈঠকে। ততদিন পর্যন্ত ভালো থাকুন ও ভালো রাখুন। শুভরাত্রি।